আমরা শুরুতেই যে কনসেপ্টটা সম্পর্কে ধারণা নেব সেটা হচ্ছে আহ, যদি আপনাকে বলা হয় যে আপনাকে 16 জন শিক্ষার্থী দেওয়া হলো, 16 জন কি দেওয়া হলো, শিক্ষার্থী দেওয়া হলো। এখন এই 16 জন শিক্ষার্থীকে আপনাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে সারি এবং কলামে সমান সংখ্যক শিক্ষার্থী থাকে। অথবা আমি যদি আপনাকে বলি যে এই 16 জন শিক্ষার্থীকে আপনি যদি বর্গাকারে সাজান তাহলে প্রতি সারিতে কয়জন শিক্ষার্থী হবে। তাহলে আমার প্রশ্নটি ভালো করে বুঝুন। আমি বলছি যে 16 জন শিক্ষার্থী, এদেরকে যদি বর্গাকারে দাঁড় করান তাহলে প্রতি সারিতে আমার কয়জন করে শিক্ষার্থী হবে। এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদের শুরুতে আরও একটি কনসেপ্ট বুঝতে হবে। সেটি হচ্ছে যে আমাদের আসলে এই কনসেপ্টটাকে একটু লক্ষ্য করেন। আপনারা জানেন যে এই 16 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। এটার আমরা যদি 16কে উৎপাদক বিশ্লেষণ করি অথবা যেভাবে দেখি না কেন, 16 এর বর্গমূল হচ্ছে কত? আমার 4, রাইট? 16 এর বর্গমূল কত? আমার 4। এখন এই 4 মানে, অথবা আমি যদি বলি যে 4 গুণ 4 সমান সমান হচ্ছে কত? 16, ঠিক আছে? অর্থাৎ এদের একটি হচ্ছে আমার মূলত কি? বর্গমূল। আমরা এটা বিগত ক্লাসে বিভিন্ন সময় কথা বলেছি যে এদের একটি হচ্ছে আমার কি? বর্গমূল। ওকে, তাহলে এই এই যে 16 সংখ্যার পূর্ণবর্গ সংখ্যাটিকে যদি আমি এখানে সাজাই তাহলে দেখা যাচ্ছে, যেমন আমি 16 জন, সরাসরি 16 সংখ্যাটি না নিয়ে 16 জন শিক্ষার্থীকে নিচ্ছি যাদেরকে আমি এবার বর্গাকারে সাজাবো। তার মানে তখন বিষয়টি এই দাঁড়াচ্ছে যে এই যে, অর্থাৎ দেখুন, আমরা এখান থেকে একটা সারি কমিয়ে দিচ্ছি, এখান থেকেও কমিয়ে দিচ্ছি, কারণ আমরা 16টি সাজাবো, রাইট? তাহলে এই সারিতে 4 জন দাঁড়াচ্ছে, এই সারিতেও 4 জন, এই সারিতেও আমার কয়জন? 4 জন, এখানেও হচ্ছে কতজন? 4 জন। তার মানে হচ্ছে এখানে প্রতি সারিতে 4 জন করে দাঁড়াচ্ছে, আর প্রতি কলামেও আমার কতজন করে দাঁড়াচ্ছে। আমি এটা কলাম ভিত্তিক আইডিয়াটা দেখাচ্ছি। আর প্রতি কলামে কয়জন করে? 4 জন করে। একইভাবে প্রতি সারিতে কয়জন করে দাঁড়াচ্ছে? 4 জন করে। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে আপনি বর্গাকারে সাজালেন, এই বর্গাকারে সাজানোর ফলে দেখুন এটি হচ্ছে আমাদের কি? কলাম। পত্রিকার যে কলামের মতো করে লম্বা বরাবর, এটি হচ্ছে আমাদের কলাম, আর এটি হচ্ছে মূলত আমার কি? সারি, ঠিক আছে? এটি হচ্ছে কলাম, এটি হচ্ছে আমার কি? সারি। অর্থাৎ এখানে দেখুন প্রতি কলামে আমার 4 জন করে দাঁড়িয়েছে, প্রতি সারিতেও 4 জন করে। তার মানে বর্গমূল কনসেপ্টের বেসিক কি? বর্গমূল কনসেপ্টের বেসিক হচ্ছে, যদি আপনি কোনো জিনিসকে বর্গাকারে সাজানো মানে হচ্ছে যে এদিকে সমান সংখ্যক থাকবে, এদিকেও সমান সংখ্যক থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এই বরাবর যদি গণনা করেন, এখানেও কিন্তু 4 জন। এই বরাবর গণনা করলে এখানেও আপনি কতজন পাচ্ছেন? 4 জন পাচ্ছেন। তার মানে চতুর্দিকে আমার সমান সংখ্যক থাকবে। এই কারণে যদি আপনাকে বলা হয় যে 16 জন শিক্ষার্থীকে যদি বর্গাকারে সাজানো হয় তাহলে প্রতি সারিতে আমার কয়জন করে শিক্ষার্থী হবে? আমার প্রতি সারিতে 4 জন করে শিক্ষার্থী হবে। তাহলে লক্ষ্য করে দেখুন, তার মানে যদি পরীক্ষার প্রশ্নপত্রে কখনো আমার প্রতি সারিতে কয়জন করে দাঁড়াবে সেটি জানতে চাওয়া হয়, তার মানে জানতে চাওয়া হচ্ছে মূলত কাকে? বর্গমূলকে। তার মানে কাকে জানতে চাওয়া হচ্ছে?
মূলত বর্গমূলকে জানতে চাওয়া হয়েছে। কথাটা ক্লিয়ার? ওকে। একইভাবে দেখুন, এটি যদি 16 জন শিক্ষার্থী না হয়ে 16টি গাছ হতো, তাহলে কিন্তু সেম কথা, যে আপনাকে 16টি গাছ দেয়া হলো এবং আপনি যদি এই 16টি গাছকে বর্গ আকারে সাজান, তাহলে প্রতি সারিতে আপনার কয়টি করে গাছ লাগাতে হবে। তাহলে সেক্ষেত্রেও আমাদের কি এটি হচ্ছে মূলত বর্গমূলকেই জানতে চাওয়া হয়েছে, কারণ প্রতি সারিতে আমার যে 4 রেজাল্ট আসবে সেটি মূলত আমাদের কি বর্গমূল। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে বর্গমূলের একটা বেসিক ধারণা। একইভাবে আসুন আমরা আরও কিছু কনসেপ্ট এখানে দেখব। এবার আপনাকে এখানে প্রশ্ন করতে পারে যে ধরুন আপনাকে 18 জন শিক্ষার্থী দেওয়া হলো। কতজন? 18 জন শিক্ষার্থী দেওয়া হলো। এবার বলা হলো এই 18 জন শিক্ষার্থীকে যদি আপনি বর্গ আকারে সাজান, তাহলে কয়জন শিক্ষার্থী অতিরিক্ত হবে? তার মানে বোঝা যাচ্ছে যে 18 সংখ্যাটি আমার পূর্ণবর্গ না, আর পূর্ণবর্গ না থাকার দরুন আমার কিছু পরিমাণ কি হবে? অতিরিক্ত হবে। তাহলে আমরা তার আগে কনসেপ্টটা দেখি। একে বর্গমূল করলে কি দাঁড়াচ্ছে? 4 4 16, আর তাহলে নিচে থাকে কত? 2। তার মানে আমরা যদি গাণিতিকভাবে দেখি 18 সংখ্যাটার যদি বর্গমূল নির্ণয় করি, তাহলে স্বাভাবিকভাবে আমার 2 জন শেষে ভাগশেষ হিসেবে রয়ে যাচ্ছে, রাইট? অর্থাৎ আপনি যদি এই ছকটাতেও দেখেন যে এখানে 16 জনকে আপনি কি করতে পারতেছেন? সেট করতে পারতেছেন, আর বাকি 2 জনকে আপনি কি করতে পারতেছেন না? সেট করতে পারতেছেন না। তার মানে কি এই যে 2 জন, এই 2 জন কিন্তু আমার কি অতিরিক্ত। ঠিক আছে, এখানে 16 জন সেট হয়েছে, আরো 2 জন রয়ে গেছে, এটি হচ্ছে অতিরিক্ত। তার মানে যদি কখনো আপনাকে প্রশ্ন করা হয় যে ঠিক আছে আপনাকে 18 জন শিক্ষার্থী দেওয়া হলো, এদেরকে যদি বর্গ আকারে সাজানো হয় তাহলে কতজন শিক্ষার্থী অতিরিক্ত থাকবে? তার মানে এটি হচ্ছে মূলত ভাগ পদ্ধতিতে। ভাগ পদ্ধতিতে আমরা যাব, যাওয়ার পর যেটি ভাগশেষ থাকবে সেটি হচ্ছে মূলত আমার কি উত্তর। কথাটা ক্লিয়ার? সেটি হচ্ছে মূলত কি আমার উত্তর। এখন এই জায়গা থেকে প্রশ্নের প্যাটার্নটা এভাবেও হতে পারে যে ধরুন যে 18 জন শিক্ষার্থী থেকে 2 জন শিক্ষার্থীকে সরিয়ে নিলে, তাহলে সরিয়ে নিয়ে তাদেরকে যদি বর্গ আকারে সাজানো হয় তাহলে প্রতি সারিতে কতজন হবে? তার মানে এর মানে এটিই বলা হচ্ছে যে আমার 18 জন শিক্ষার্থী আছে, এর মাঝখান থেকে 2 জন শিক্ষার্থী আমি সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার পর আমার হলো 16 জন শিক্ষার্থী, এবং বলা হচ্ছে যে 18 জন শিক্ষার্থী থেকে 2 জন শিক্ষার্থী সরিয়ে নিলে এবং তাদেরকে যদি বর্গ আকারে সাজানো হয় তাহলে প্রতি সারিতে কতজন শিক্ষার্থী হবে? তার মানে এই অতিরিক্ত যেটা ছিল এটাকে বাদ দিয়ে অবশিষ্ট যেটা থাকবে সেটার বর্গমূলই হচ্ছে আমার কি উত্তর। ক্লিয়ার? এবার আমরা আইডিয়াটিকে আরও একটু ভিন্নভাবে চিন্তা করব। ঠিক আছে, এখন যদি তাহলে এই প্রশ্নটি আমি যদি ভালো করে আপনাদের লিখে দিই, এটি আপনি একটু সরাসরি ম্যাথ টিউটর বইটিতে যদি চলে যান তাহলে ভালো হয়। ম্যাথ টিউটর বইয়ের 65 নম্বর অঙ্কে একটু সরাসরি চলে যান, তাহলে এখান থেকে আইডিয়া প্লাস ম্যাথ দুটো জিনিস কম্বিনেশন করে দিচ্ছি, তাহলে আপনার জন্য বাসায় চর্চা করতে সুবিধা হবে। তাহলে 65 নম্বর অঙ্কে চলে যান। এখানে এই অঙ্কটার কথাই বলা হচ্ছে যে 18 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, দেখেন বলা হচ্ছে কি 18 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তার মানে আমরা দেখতে পেলাম যে যখন বিয়োগ কনসেপ্টটা বলা হবে তখন আমাদেরকে এভাবে ভাগ আকারে বর্গমূল করব। ঠিক আছে, আমি নোটটা এখানে দিয়ে দিচ্ছি যে বিয়োগ কথাটা যখন বলা হবে, আমরা এর আগের একটি ক্লাসে দেখেছিলাম গুণ অথবা ভাগ বলা হলে আমরা উৎপাদক পদ্ধতিতে সমাধান করেছি। তো আজকে দেখব যে আমরা ভাগ পদ্ধতিতে কখন ব্যবহার করব। সেটি হচ্ছে এর একটি আমরা অলরেডি পেয়ে গিয়েছি, সেটি হচ্ছে যে যদি বিয়োগ করে পূর্ণবর্গের কথা বলা থাকে, অর্থাৎ বিয়োগ করে আপনাকে পূর্ণবর্গ তৈরি করতে হবে, তাহলে আপনি ভাগ পদ্ধতিটি ব্যবহার করবেন। এবার আসুন, তাহলে এখানে 65 নম্বর অঙ্কে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে 18 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি পূর্ণবর্গ হবে। তার মানে উত্তর হবে কত? উত্তর হবে আমার 2।
অর্থাৎ আমি এইভাবে ভাগ প্রক্রিয়ায় কি বর্গমূল নির্ণয় করব এবং যেটি ভাগশেষ হবে সেটাই উত্তর। এখন প্রশ্নটি যদি এভাবে না করে বিয়োগ না বলে যদি বলা হতো যে 18 সংখ্যাটির সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এটি কিন্তু বলতে পারতো, তাই কিনা, যে 18 সংখ্যাটির সাথে কত যোগ করলে সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ হবে। তাহলে আমরা কি করব দেখেন, 18 সংখ্যাটিকে যথারীতি আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে কত হলো 16, থাকবে কত 2। এখন প্রশ্ন হচ্ছে আমার কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই আইডিয়াটা একটু জটিল, আমি আবারও বলছি এই আইডিয়াটি একটু জটিল, আপনাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এই কারণে আমি একটা বেসিক শেয়ার করতেছি। বেসিকটা খেয়াল করে যে আমাদের যেমন এখানে 4 আসছে, রাইট, 4 এর পূর্ণবর্গ হচ্ছে আমার 16, তাই না? এখন এর পরের সংখ্যাটা হচ্ছে 5, এর পূর্ণবর্গ হচ্ছে আমার কত, 25। মনে রাখবেন যে আমাদের দেখুন এটা কিন্তু ক্রমিক সংখ্যা, বর্গমূল 4-এর পর 5, 5-এর পর কত 6, তাহলে 6 এর পূর্ণবর্গ হচ্ছে কত 36। দেখেন এরা ক্রমিক সংখ্যা হওয়া সত্ত্বেও পূর্ণবর্গ সংখ্যাগুলোর মাঝে বেশ একটা পার্থক্য রয়েছে। কি রয়েছে, বেশ একটা পার্থক্য রয়েছে। এখন একটু লক্ষ্য করে দেখুন, এই যে আমি এই সংখ্যাটা এখানে পেয়েছি, অর্থাৎ 4 পেয়েছি, রাইট, আমি কি পেয়েছি, 4 পেয়েছি। এখন এই 4 পাওয়ার কারণে দেখুন আমি কিন্তু পূর্ণবর্গ যদি করতে চাই তাহলে এই পর্যন্ত আমার পূর্ণবর্গ আছে 4, কিন্তু আমার সংখ্যাটা কত, অর্থাৎ 4-এর পূর্ণবর্গ আমার হচ্ছে 16, অর্থাৎ আমার সংখ্যাটা হচ্ছে দেখুন 18। তার মানে এই মাঝামাঝি একটা সংখ্যা আমার আছে যেটি পূর্ণবর্গ না। অর্থাৎ আমি যে 4টা পেয়েছি সেখান থেকে বুঝতে পারলাম যে এই 16টা পূর্ণবর্গ, কিন্তু 4-এর পর যদি আমি আরও আগাই তাহলে দশমিক আসবে। আর সেখানে যদি আমরা এই ছকে দেখি 4-এর পর 5, অর্থাৎ 16-র পরের পূর্ণবর্গ হচ্ছে আমার 25, 16-র পরের পূর্ণবর্গ কি আমার 25। তার মানে এই যে মাঝামাঝি যে 18, এটি আমার পূর্ণবর্গ না। এটি একভাবে পূর্ণবর্গ আমরা করেছিলাম যে এই যে অতিরিক্ত যে 2 ছিল, 2কে বাদ দিয়ে আমরা পূর্ণবর্গ করেছিলাম, কারণ 18 থেকে এই অতিরিক্ত 2 বাদ দিলে আমরা এই 16টা পাচ্ছি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমার বিয়োগ বলেনি, আমার বলছে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তার মানে যদি যোগের প্রশ্নটায় আসে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আমার এই পূর্ণবর্গ সংখ্যাটা লাগবে, তার পরেরটা লাগবে, কারণ এই মাঝামাঝি কোনো পূর্ণবর্গ নেই। তার আগেরটা আছে, তার আগেরটা 16, তারপরেরটা 25। বিয়োগ করে আমরা আগেরটা বের করছিলাম 16, কিন্তু যোগ করে বের করতে গেলে আগেরটা বের করতে হবে কত, 25। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি যদি পরেরটা 25 ধরি তাহলে 25 থেকে 18 বাদ দিলে লক্ষ্য করে দেখুন আমার কত আসে, এখানে আসে 7, অর্থাৎ তাহলে আমাকে 7 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে 16-র পর 25, এটা ছোট সংখ্যা থেকে আমরা বুঝতে পারলাম, কিন্তু সংখ্যাটি যদি বড় হয় তাহলে কিন্তু বোঝার সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা কি করব লক্ষ্য করে, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি দেখবেন যখন ভাগশেষ চলে আসলো আর কেটে আনার সুযোগ নেই, এবং আরও যদি ভাগ দিতে থাকেন তাহলে দশমিকে আসবে। এরকম একটা জায়গায় আসার পর আপনি যে বর্গমূলটা পাবেন এর পরেরটাই কিন্তু দেখুন 1 যোগ করলে তার পরের বর্গমূলটা পাওয়া যাচ্ছে। আপনি এর সাথে কি করবেন, 1 যোগ করবেন, তাহলে পরের বর্গমূলটা পাচ্ছেন। এই পরের বর্গমূলটাকে যদি আপনি পূর্ণবর্গ করেন, কি করেন, পূর্ণবর্গ করেন, তাহলে কিন্তু এই 25টা পেয়ে যাচ্ছেন। এই 25টাকে 18-র পরের পূর্ণবর্গটা, 18-র পরের পূর্ণবর্গটা, ক্লিয়ার? তাহলে আমাদের নিয়মটা হচ্ছে যে যোগ যদি বলা হয় তাহলে আমরা প্রথমত যে কাজটা করব, ওই যে সংখ্যাটার কথা বলবে ওই সংখ্যাটা বর্গমূল বের করব, দশমিকের আগ পর্যন্ত আমরা ভাগ করব। ঠিক আছে, ভাগ করার পর আমরা দেখব যে কত আসলো, যেমন 4 আসলো, তাহলে বুঝতে হবে যে এর পরেরটাই হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4-এর সাথে 1 যোগ করলে পেলাম 5, এই 5 পেলাম। এখন এইটিকে পূর্ণবর্গ করলে তখন পাচ্ছি 25, অর্থাৎ 18-র পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 25। এবার 25 থেকে 18 বাদ দিলে যেটি থাকবে সেটাই উত্তর।
আমরা 66 নম্বর অঙ্কটা দেখব। ঠিক আছে, 66 নম্বর অঙ্কটা দেখব যে 66 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে। 66 দেখেন, এই অঙ্কটিতে বলা হচ্ছে যে 49,289 এ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগফল কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। লক্ষ্য করে এখানে যথারীতি তাহলে আমাদের বিয়োগ যেহেতু বলছে, বিয়োগ বললে আমাদের সুবিধা হচ্ছে ভাগশেষটাই উত্তর। আমরা কি বলেছিলাম? বিয়োগ বললে ভাগশেষটাই উত্তর। তাহলে আমরা যথারীতি এই সংখ্যাটি আমরা লিখে ফেলি। লেখার পর আমরা দাগ টেনে নিই, আমরা বর্গমূল করব। এবার যদি বর্গমূল করি, 4-এর ভিতর যাচ্ছে কত? 2, তাহলে 4। আমরা পরেরটা কেটে আনি যেহেতু বিয়োগফল 0। এবার 2-এর দ্বিগুণ হচ্ছে আমাদের 4। যারা বেসিকটা বুঝেন না তারা ভিডিও দেখে নিতে পারেন, আমার বিগত পর্বগুলিতে আলোচনা করা হয়েছে। এবার আমি এখানে 2 যদি বসাই, এখানে যদি 2 বসাই তাহলে কত হচ্ছে আমার? 80, 84। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে আসবে কত? 8। অর্থাৎ এখানে আমার 12 থেকে 4 গেলে 8। ক্লিয়ার? ওকে। এবার আমি পরের 89 কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসার পর বামে একটা দাগ দিলাম। এর এবার কি করব? দ্বিগুণ লিখব। রাইট? দ্বিগুণ হবে কত? 44। এবার এখানে কত বসানো যায়? ভালো করে যদি লক্ষ্য করেন আপনি 2 বসাতে পারবেন। এবার যদি 2 বসান তাহলে 2 দিয়ে এটা যদি গুণ করেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তার মানে লাস্টে আপনার থেকে যাচ্ছে কত? 5। লাস্টে কত থাকতে আছে? 5। তার মানে ভালো করে একটু লক্ষ্য করে দেখেন, এই 5 যদি আপনি বিয়োগ করেন, যে এই ক্ষুদ্রতম সংখ্যা, এই 5 যদি এখান থেকে বিয়োগ করেন তাহলে যেটি আসবে সেটি হচ্ছে আপনার কি? উত্তর। এটি অর্থাৎ 5 বিয়োগ করলেই উত্তর। তার মানে কি? এটি 5 হচ্ছে আপনার উত্তর। ক্লিয়ার? এখন যদি বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করার পর পূর্ণবর্গ সংখ্যাটি কি হবে, তাহলে সেটি উত্তর হতো কি? এটা। অর্থাৎ 5 বিয়োগ করার পর যেটি থাকবে সেটি পূর্ণবর্গ। ক্লিয়ার? ওকে। তাহলে বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। এরপরে 67 নম্বর অঙ্কটা সেম অঙ্ক। এটি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরীক্ষায় এসেছিল যে 86, 55 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। এটি আশা করি আপনারা পারবেন। 86, 55 কত? 86, 55 এই কোন ক্ষুদ্রতম সংখ্যা, এটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। এটাও যথারীতি আপনি কি করবেন? যথারীতি এটিকে বর্গমূল করবেন এবং ভাগশেষটাই হবে উত্তর। তার মানে আমরা যদি একটু সামারি করে রাখি তাহলে বিয়োগ যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগশেষটাই উত্তর। ঠিক আছে, এটা একটা বিষয়। এবার আমাদের যদি যোগ বলা হয়, আমরা এই টাইপের একটা অঙ্কে যাই তাহলেই বুঝতে পারবো। ঠিক আছে, যে আপনারা সরাসরি বইতে চলে যান। কত নম্বর অঙ্কে চলে যাবেন? এখানে বেশ কিছু অঙ্ক আছে, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। 68 নম্বর, 92 20 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গ আকারে সাজানো যাবে। এটা হচ্ছে পাঠ্য বইয়ের অঙ্ক, নিম্ন মাধ্যমিক গণিত 97 সংস্করণের। ঠিক আছে, অনুশীলনী 1.1 থেকে এটি পারবেন। সেম অঙ্ক। 47,080 সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গ আকারে সাজানো যায়। এটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের এই প্রশ্নটা আসছিল। এটিও আপনারা পারবেন। ওই সেম কথা যে 47,080 থেকে সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে বর্গ আকারে সাজানো যায়। ওই সরিয়ে নেওয়া মানেই হচ্ছে কি? বিয়োগ করা। আর বিয়োগ করা মানে কি? ভাগশেষটাই উত্তর। ক্লিয়ার?
তাহলে এখানে 70 নম্বর অঙ্কটা পারবেন, এটা হোমওয়ার্ক থাকলো। এবার আমি চলে যাচ্ছি সরাসরি ধরুন এখানে 72 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছে। 72 নম্বর একটু খেয়াল করে দেখেন, 72 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 72 নম্বর অঙ্কে বলা হচ্ছে 65 12 01 65 12 01 এই সংখ্যাটার ক্ষেত্রে বলা হচ্ছে, লক্ষ্য করো সরি, যে আমাদের এই 72 নম্বর অঙ্কটা খেয়াল করেন। 72 নম্বর অঙ্কে বলা হচ্ছে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে এখানে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, ঠিক আছে? এটি আপনাকে বের করতে হবে যে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এখানে সংখ্যা হবে, সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটিতে যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনাকে যোগের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যোগ। যোগ করলে যোগফল হবে একটি পূর্ণবর্গ। তাহলে আমরা বলেছিলাম কি, যোগ বললেও আপনারা যথারীতি কি করবেন, একে বর্গমূল নির্ণয় করবেন। তাহলে বর্গমূল নির্ণয় করলে ব্যাপারটা এমন হচ্ছে, একটু অঙ্কটা বড় হবে, এটিও পাঠ্য বই থেকে নেওয়া একটি অঙ্ক, যে 97 সংস্করণের শিক্ষাবর্ষের। একটু লক্ষ্য করেন, পাঠ্য বইয়ের অঙ্কগুলো অনেক সময় সরাসরি পরীক্ষায় আসে, এই কারণে অঙ্কগুলো আমার বইতেও সেট করা হয়েছে। দেখুন 65 12 01 এর বর্গমূল আগে নির্ণয় করব। ওকে, তাহলে এখানে 8 8 64, আমি 8 8 64 থাকে কত 1, তাহলে পরের জোড়টা কাটলে 112। এবার 8 এর দ্বিগুণ কত 16, ঠিক আছে? 8 এর দ্বিগুণ 16। এখন দেখেন তো, এটি এমন একটি সংখ্যা, এখানে যদি মিনিমাম 1ও বসান তাহলেও সেটি হয়ে যাচ্ছে 161। আমি মূল বেসিক আলোচনায় বলেছিলাম এরকম হলে তাহলে 0 টাইমস দিবেন। কত দিবেন? 0 টাইমস। তাহলে 0 টাইমস দিলে এখানেও তো 0 বসাবেন, ঠিক আছে? তাহলে এটার দ্বিগুণ এটা হয়ে গেল। এবার তাহলে এখানে আর 0 বসানোর দরকার নেই, সরাসরি এটার দ্বিগুণ এটা হয়ে গেছে। এবার এখানে একটা সংখ্যা বসান, তবে তার আগে পরের জোড়টা কেটে নিয়ে আসেন। আমি আবারও বলছি, এটা বেসিক ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন, যে এরকম যদি হয় যে কেটে আনার পরও ভাগ যাচ্ছে না, তাহলে এখানেও 0 দেবেন, এখানেও 0 দেবেন। 0 দেওয়ার পর পরের জোড়টা কেটে নিয়ে আসবেন। ওকে, কেটে নিয়ে আসলাম। এবার তাহলে এখানে আমি মিনিমাম কত বসাতে পারি? দেখা যাচ্ছে 6 বসাতে পারি। তাহলে 6 যদি বসাই, তাহলে 6 6 34 6 হাতের 3, তাহলে 6 0 0 এখানে 3, তাহলে 6 6 34 6 হাতের 3, 6 কে 6 কত 9। কথাটা ক্লিয়ার? তাহলে এই যে 96 36 কে যদি এবার বিয়োগ করি, তাহলে আমার কত হবে? 5 হাতের 1 কত 4 6 হাতের 1 7, তাহলে কত 5 হাতের 1 কত 10, তাহলে 15 62 হচ্ছে। এখন কথাটা হচ্ছে এরপর আর আমার যাবে না, তাহলে এটি হচ্ছে আমার বাকশেষ। এখন আপনি যদি বলেন যে এটি কিভাবে বুঝবো, চর্চা করতে করতে আপনার বুঝতে হবে, যেহেতু আর আমার কেটে আনারও সুযোগ নেই, এটার দ্বিগুণ করলে এর চাইতে বড় হয়ে যাচ্ছে, এই কারণে বোঝা যাচ্ছে আর ভাগ যাচ্ছে না। এবার একটু লক্ষ্য করে দেখেন, এখানে হৃদয় খান বলেছেন 6 কেন বসাবো? ভাইয়ার সম্ভবত আপনি আমার বেসিক ভিডিওটা দেখেননি, আজকেই সম্ভবত হতে পারে আপনি প্রথম ক্লাস করতেছেন। সেখানে আমি অনেক অনেক ডিটেলস আলোচনা করেছি। আর আমার ধারাবাহিকটা বোঝার জন্য আপনাদের যে জিনিসটা জরুরি, যারা নতুন আসছেন তাদের ক্ষেত্রে আমি বরাবরের মতো বলে রাখি, আপনাদের অবশ্যই প্রতিটা ভিডিও, অর্থাৎ যখন যে অধ্যায় করাবো সেই অধ্যায় রিলেটেড বিগত ভিডিওগুলো দেখে আসতে হবে। কারণ হচ্ছে আমি হঠাৎ করে কোনো অঙ্ক করাই না, যেহেতু এটি আমার একটি বেসিক সিরিজ, পর্যায়ক্রমে ধীরে ধীরে সমস্ত অঙ্কগুলো করাই। এই কারণে আপনাকে বেসিক ভিডিওটা দেখে
অর্থাৎ ধারাবাহিক যে ভিডিওগুলি সেগুলি দেখে আসতে হবে, তাহলে আর এগুলি নিয়ে সমস্যা হবে না। এগুলি নিয়ে আমি কয়েক ধাপে আলোচনা করেছি। পূর্ণ সংখ্যা কীভাবে বর্গমূল নির্ণয় করবেন, মৌলিক সংখ্যার কীভাবে বর্গমূল নির্ণয় করবেন, দশমিক সংখ্যার বর্গমূল কীভাবে নির্ণয় করবেন, কীভাবে ডিটেলস করবেন, আবার দশমিক সংখ্যার ক্ষেত্রে কখন শর্টকাট করবেন, এই সমস্ত আইডিয়া নিয়ে আমি শেয়ার করেছি। যেহেতু বারবার যদি আমি বেসিক নিয়ে কথা বলি, তাহলে ভিডিওগুলো পরের বার যখন আপনিই দেখবেন তখন আপনার কাছে বিরক্ত করবে না হবে। ঠিক আছে, ওকে। এখন তাহলে এবার আমাদের কাজ হচ্ছে, যেহেতু ভাগশেষ রয়ে গেছে, এক্ষেত্রে আমার কাজ হচ্ছে যে এটার নিয়মটা কি ছিল, এর সাথে 1 যোগ করব, তার মানে কত হবে 807। তার মানে কি আমি পরের যে বর্গমূলটা সেটা পেলাম, অর্থাৎ এই সংখ্যাটার পরে যে সংখ্যাটা পূর্ণবর্গ আছে তার বর্গমূল এটা পেলাম। ঠিক আছে, আপনি যদি এটাকে পূর্ণবর্গ করেন তাহলে 807, যদিও আমি সংখ্যাটা সরাসরি একটু লিখে নিচ্ছি, এত বড় সংখ্যা হয়তো পরীক্ষায় নাও আসতে পারে। 65 দেখেন 12 49 দেখুন এই যে এই সংখ্যাটা আসবে, ঠিক আছে, এই সংখ্যাটা পূর্ণবর্গ আকারে আসবে। তার মানে কি এর পরের পূর্ণবর্গ হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে এটা থেকে যদি আপনি বিয়োগ করেন 65 12 49 থেকে 65 12 01 যদি বিয়োগ করেন, অর্থাৎ এটাকে যদি বিয়োগ করেন, তাহলে কত হচ্ছে আপনার 48 হচ্ছে। তার মানে উত্তর হচ্ছে যে মূলত এর সাথে আমরা যোগ করব কত, আমরা 48 যোগ করব। কথাটা ক্লিয়ার? বলেন অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা, না বুঝতে পারলে সরাসরি একটু কমেন্টে জানান যে বুঝতে পারেননি প্লিজ। আমি পুরো কনসেপ্টটা, আগের কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে এটা সহজেই বুঝতে পারার কথা। প্রয়োজনে ভিডিওটা আবার দেখে নেবেন। আমি 18 দিয়ে যে অঙ্কটা দেখিয়েছিলাম, যে যদি যুগের কথা বলে, ভিডিওটা প্রয়োজনে আবার একটু দেখে নেন দয়া করে। সেখানে যোগের কথা বললে প্রথমত বর্গমূল বের করবেন, আর যারা আজকে প্রথম দেখতেছেন তাদের উচিত হবে আগের ভিডিওগুলি দেখা, তাহলে ক্লিয়ার হবে। ঠিক আছে, আর যারা নিয়মিত দেখতেছেন তারা একটু দ্রুত কমেন্টে জানান। এখানে তাহলে এরকম যদি থাকে, যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাই কিনা? আমরা প্রথমত বর্গমূল বের করব। বর্গমূল বের করার পর এরপরে আর যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এটার দ্বিগুণ যদি করি তাহলে 1600-র উপরে হয়ে যাচ্ছে, আর আমার মিনিমাম আছে কত 1565, কেটে আনার সুযোগ নেই। তার মানে এরপর আগালে আমার দশমিকে আসবে। ক্লিয়ার? তাহলে এবার আমাকে কি করতে হবে, এই যে রেজাল্টটা আসবে তার সাথে 1 যোগ করব। তার মানে আমার যে পূর্ণ বর্গমূল আছে, বর্গমূলের পরের বর্গমূলটা আমি পাবো কত 807। পরের বর্গমূলটাকে পূর্ণবর্গ করলে আমরা বর্গ সংখ্যা পাচ্ছি এত। তার মানে এই সংখ্যাটার ঠিক পরে একটা বর্গমূল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই সংখ্যাটা। তাহলে এই সংখ্যায় আমাকে পৌঁছতে হবে। এই কারণে এটা থেকে আমরা এটা বিয়োগ করলে কত পাচ্ছি 18, অর্থাৎ এর সাথে যদি 18 যোগ করি তাহলে এই 48, আর এর সাথে 48 যোগ করলে আমরা এই পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। তখন এই যোগফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লিয়ার? ওকে, আপনারা এখানে 73 নম্বর অঙ্কটাও করবেন। এটিও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এসেছিল, সো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা আপনারা একটু দয়া করে দেখে নেবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এইগুলো যোগ বিয়োগ করে কিভাবে আমরা পূর্ণবর্গ নির্ণয় করব। ক্লিয়ার? এবার আমি আবার আমার আলোচনায় পিছনে ফেরত যাব। আমি কঠিন আলোচনাটা শেষ করলাম, এখন আবার আগের মতো সহজ আলোচনায় আমি একটু ব্যাক করব। আপনাদের কাজ হবে যে সরাসরি চলে আসেন, এখানে সরাসরি চলে আসবেন 46 নম্বর অঙ্কে। 46 নম্বর অঙ্ক থেকে আমরা আবার শুরু করব। ক্লিয়ার? তাহলে 46 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 46 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে কোনো বাগানে 1024টি নারিকেল গাছ আছে। কত আছে? 1024টি নারিকেল গাছ আছে। দৈর্ঘ্য ও বিস্তারে উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ থাকলে প্রত্যেক সারিতে কতগুলো গাছ আছে? তার মানে 1024টি গাছ আছে, দৈর্ঘ্য প্রস্থের সমান সংখ্যক মানে কি দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে আমার বলা হচ্ছে প্রতি সারিতে মানে কি বর্গমূল। তার মানে কি সরাসরি বর্গমূল বের করলে যেটা হবে সেটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? ওকে, তাহলে এটি আপনারা পারবেন ইনশাল্লাহ। এরপর 49 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 49 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এখানে
20, 7, 40 সংখ্যক স্বর্ণকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়। কতজন? 4 জন অতিরিক্ত হয়। তাহলে দেখেন এই অতিরিক্ত হয় এটা হচ্ছে 4 জন। ক্লিয়ার? এরপর বলা হচ্ছে যে প্রতি সারিতে স্বর্ণ সংখ্যা কত। তাহলে প্রতি সারিতে স্বর্ণ সংখ্যা মানে বর্গমূল। আপনারা এটাও মনে রাখতে পারেন, আমি বেসিক আলোচনা করেছি একটু আগে, যে প্রতি সারি যদি বলা হয়, প্রতি সারির সমান হচ্ছে কি বর্গমূল। ক্লিয়ার? তাহলে যদি অতিরিক্ত বলা হয়, সাজাতে গিয়ে অতিরিক্ত যদি হয়, তাহলে এটি হচ্ছে আমাদের কি ভাগশেষ। ক্লিয়ার? এই কথাগুলি সবসময় মাথায় রাখবেন, তাহলে অঙ্কগুলো বুঝতে সমস্যা। প্রতি সারি মানে মূলত বর্গমূল চাওয়া হচ্ছে, ঠিক আছে, আর অতিরিক্ত মানে ভাগশেষের কথা বলা হচ্ছে। তারপরে লক্ষ্য করুন যে তাহলে এখানে এতজন ইকে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়। তারপর এখানে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে প্রতি সারিতে স্বর্ণ সংখ্যা কত হবে। তাহলে দেখেন অতিরিক্ত যেটা হয় এটা এখান থেকে আগে বাদ দিয়ে দেন, এটাকে বাদ দিয়ে দেন। তাহলে 4 জন অতিরিক্ত, তার মানে এখানে কত? এত, তাই কিনা? এবার একে বর্গমূল নির্ণয় করেন। একে যদি বর্গমূল নির্ণয় করেন, এটা একটা জোড়, এটা একটা জোড়, আর এ সিঙ্গেল। তাহলে এখানে কতবার যাবে? 1 যাবে, তাই কিনা? এটা কত যাবে? আমার 1 যাচ্ছে। 1 যদি যায় তাহলে আমার থাকলো কত? 1। তারপর থাকলো কত? দেখুন, ওকে, তারপর থাকলো আমার এই জোড়টা কেটে আনলে এত, তাহলে এটাকে দ্বিগুণ করলে কত হবে? আমার 4 হবে। কথাটা ক্লিয়ার? এটাকে দ্বিগুণ করলে আমার একে দ্বিগুণ করলে 2 হবে। তাহলে এখানে আমি কত বসাবো? এখানে আপনি 4 বসান, তাহলে 4 বসালে আপনার কত হচ্ছে? 96 হচ্ছে। তাহলে 1, তাহলে 10 থেকে 9 গেলে 1, 11। এবার তার পরের জোড়টা কিনে নিয়ে আসেন, কত? 36। তাহলে এর দ্বিগুণ করলে কত হবে? 28 হবে। তাহলে 28-এর জায়গায় এখানে 4 বসান, তাহলে কত হবে? 11, 36। তার মানে দেখুন এটা হচ্ছে বর্গমূল। তাহলে প্রতি সারিতে চেয়েছে, আমরা বর্গমূল পেয়েছি, ঠিক আছে। তাহলে প্রতি সারিতে কত? 144। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 50 নম্বরের অঙ্কটা আপনারা করে নেবেন, ঠিক আছে। 50 নম্বরের অঙ্কটাও আপনারা করে নেবেন। এগুলি সবই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, একটা অঙ্ক আপনি বাদ দেবেন না। আসলে এই সব অঙ্ক করাতে গেলে আপনাদের জন্য ভিডিওটি পরবর্তীতে অহেতুক মনে হবে, কারণ হচ্ছে সেম টাইপের অঙ্ক বারবার করাতে গেলে তখন মনে হবে যে ভিডিও টেনে দেখতে দেখতে আপনার এক ধরনের বিরক্তি চলে আসবে। আমরা অনেক অঙ্কই বাদ দিয়ে যাই, এর কারণ হচ্ছে সেম টাইপের অঙ্কগুলো আমরা করে নিতে বলি। এর কারণ হচ্ছে পরবর্তীতে যখন ভিডিওটা রিভিউ করবেন তখন যাতে করে আপনি খুব সহজেই ভিডিওটা রিভিশন দিতে পারেন।